ওয়েলকাম টু ওয়াক এন্ড টক উইথ সাত্তকী। শুরু করতে চললাম আজকের গল্প জলের দেবতা এবং ভূত। লিখেছেন সমরেশ মজুমদার। শুরু করার আগে আপনাদের বলে দিই লাইক করতে, কমেন্ট করতে এবং বলে দিতে আপনার কেমন লাগছে। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। শুরু করতে চললাম আজকের গল্প জলের দেবতা এবং ভূত। এক গ্রামের প্রান্তে একটি চাষি পরিবার নিয়ে বাস করত। তারা খুব গরিব, নিজেদের কোনো জমিজমা নেই। অন্য মানুষের জমিতে চাষ করে যা পায় তা দিয়ে কোনো মতে আধপেট খেয়ে চলে যায় তাদের। গ্রামের পাশেই বড় নদী, কিন্তু ওই পরিবারের কেউ নদীর কাছে যেত না। কিন্তু তাদের এক পূর্বপুরুষ নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে মারা গিয়েছিলেন। তারপর থেকেই আদেশ জারি হয়েছিল কেউ যেন ভুলেও নদীর কাছে না যায়। চাষির দুই ছেলে, দুজনেই বাবাকে খুব মান্য করে, বাবার সঙ্গে পরিশ্রম করে, কিন্তু একটা ব্যাপারে দুজনেরই খুব অমিল। বড় ছেলে রোজ রাত্রে খুব ভালো ভালো স্বপ্ন দেখে, ভালো খাবার, ভালো দৃশ্য, সুন্দর ফল এবং দেবদেবীরা তার স্বপ্নে দেখা দেন। আর ছোট ছেলে স্বপ্ন দেখলেই যাবতীয় খারাপ দেখতে পায়। সে ইতিমধ্যে তার স্বপ্নে গেছ ভূত, শাকচুন্নি, স্কন্দকাতা ভূত, ব্রহ্মদৈত্য দেখে ফেলেছে। দেখে দেখে ক্রমশ অভ্যস্ত হয়ে যাওয়ার আর মনে ভয় আসে না। সকালবেলায় চাষি কাজ করতে যাওয়ার সময় বড় ছেলেকে জিজ্ঞাসা করে, কাল রাতে তুই কি স্বপ্ন দেখলি বড় কোকা? বড় ছেলে বলল, পবনপুত্র বীর হনুমানকে দেখলাম। তিনি বললেন, বাবা তোমার স্বপ্ন সব দেবতা আসবেন, শুধু বরুণ দেব ছাড়া। কেন জানো? আমি বললাম, না তো। তখন বীর হনুমান বললেন, তুমি নদীর কাছে থেকে কখনো নদী দেখোনি তাই। চাষি বলল, স্বপ্ন ওরকম অনেক কিছু শোনা যায়, কিন্তু শুনতে নেই। তা আরে ছোট কোকা, কাল তুই কোন ভূত দেখলি? ছোট ছেলে বিষণ্ণ মুখে বলল, কাল কোনো ভূত পেতনিকে দেখতে পাইনি বাবা, তারা নাকি মেছো ভূতের বাড়িতে গিয়েছিল। এই কথা তোকে কে বললো? চাষি জিজ্ঞাসা করলো। একটা কানা পেঁচা স্বপ্নে উড়ে এলো, সেই বলল মেছো ভূতের বাড়িতে নাকি সবার নিমন্ত্রণ ছিল। নদীর বড় বড় মাছ ধরেছিল জমিদার মশাই, সব মেছো ভূত নিয়ে নিয়েছে ওদের খাওয়াবে বলে। কানা পেঁচা আমাকে ঠাট্টা করলো নেমন্তন্ন পাইনি বলে। চাষি বলল, স্বপ্নে অমন থাকা অসম্ভব নয়, কিন্তু কান দিবি না। সেদিন কাজ পেল না ওরা। বৃষ্টি না হলে কাজ নেই, কাজ না হলে তো আর খাবার জুটবে না। খরা শুরু হয়ে গেল। চাষি আর তার ছেলেরা শাকপাতা জঙ্গল থেকে তুলে নিয়ে এসে সেদ্ধ করে খেতে লাগলো। একসময় খরার দাপটে গাছের পাতাও শুকিয়ে গেল। চাষির রাত্রের ঘুম হতো না, কিন্তু তার ছেলেরা বেশ ঘুমাতো। সেদিন সকালবেলা চাষি দেখলো বড় ছেলে মাথায় হাত দিয়ে বসে আছে। চাষি তাকে কারণ জিজ্ঞাসা করতে সে বলল, কাল রাতে স্বপ্নে কোনো দেবতাকে দেখতে পাইনি, কোনো ভালো ফুল বা ভালো দৃশ্যও চোখে পড়েনি। শুধু মালো পাড়ার নিবারণ কাকা এক ঝুড়ি মাছ নিয়ে চলে যাচ্ছিল বিক্রি করতে। কথা শুনে ছোট ছেলেও বলল, সে কাল রাতে নিবারণ কাকাকে দেখেছ? কেন ভূত পেতনি দানব নয়? শুধু নিবারণ কাকা ঝুড়ি থেকে মাছ তুলে কপ কপ করে কাঁচা খেয়ে নিচ্ছিল। এসব শোনার পর চাষি ঠিক করলো আর নয়, এখান থেকে ছেলেদের নিয়ে দূরে কোথাও চলে যেতে হবে। কাজের অভাবে খাবার জুটছে না, তার উপর ছেলেরা যদি মাছের স্বপ্ন দেখতে আরম্ভ করে তাহলে হয়তো একদিন নদীতে মাছ ধরতে যেতে চাইবে। অতএব পোটলা পটলি নিয়ে ওরা রওনা হলো। গ্রাম ছাড়িয়ে প্রান্তর প্রান্তর ছাড়িয়ে বন যাচ্ছে তো যাচ্ছি। শেষে খিদে তেষ্টায় ক্লান্ত হয়ে ওরা একটা বট গাছের নিচে বসে পড়ল। ঠিক তখনই একজন সাধু পুরুষ সেখানে এসে দাঁড়ালেন। তাকে দেখে চাষি প্রণাম করে বলল, বাবা আমরা কাজ করে পেট ভরাতে চাই, আপনি আমাদের পথ বলে দিন, কোথায় গেলে কাজ পাবো? সাধু পুরুষ বললে, বলতে পারে, কিন্তু একটা শর্তে। আমি দুটো প্রশ্ন করব, যদি তার ঠিকঠাক জবাব দিতে পারো তাহলেই বলবো। চাষি বলল, আমি মুখ্য মানুষ, আমি কি করে উত্তর দেব? সাধু পুরুষ বলল, থাক তাহলে। তখন বড় ছেলে বলল, বাবা আমি যদি উত্তর দেওয়ার চেষ্টা করি?
সাধু পুরুষ বললেন, বেশ তো, প্রথম প্রশ্ন হলো কোন ফুল ঝরে না, দ্বিতীয় প্রশ্ন হলো মৃত্যুকে ভয় করে না। বড় ছেলে একটু ভাবলো, তারপর বলল, উত্তর যদি ভুল হয়? ভুল হলে কিছুই ভাবে না, তোমরা দুজন দূরে গিয়ে দাঁড়াও, আমি ওর দেওয়া উত্তর তোমাদের সামনে শুনবো না। চাষি আর তার ছোট ছেলে অনেকটা দূরত্বে গিয়ে দাঁড়ালো। বড় ছেলে বলল, প্রথম প্রশ্নের উত্তর আমি জানি। রোজ রাত্রে আমি সুন্দর ফুল দেখি, সেটা কখনো শুকায় না, ঝরে যায় না, কারণ সে ফুটেছিল স্বর্গের নন্দনকাননে। সাধুপুরুষ মাথা নাড়ালেন। ঠিক ঠিক, তাই ওর বুকে মধু নেই, গন্ধ নেই। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও। বড় ছেলে বলল, তার উত্তর আমার জানা নেই প্রভু। সাধুপুরুষ বড় ছেলেকে চাষির কাছে পাঠিয়ে দিয়ে ছোট ছেলেকে কাছে ডাকলেন। তুমি কি প্রশ্ন দুটো জবাব দিতে পারবে? মাথা চুলকে ছোট ছেলে বলল, প্রথম প্রশ্নের জবাব আমি জানি না, তবে দ্বিতীয় প্রশ্নের জবাব হচ্ছে মৃত্যুকে ভয় পায় না দৈত্য দানব ভূত পেতনি। রোজ রাতে তাদের আমি দেখি তো, আর মরার ভয় নেই বলেই ওরা ভয় পায় না। বাহ, ঠিক বলেছ। এবার চাষিকে ডেকে সাধুপুরুষ বললেন, তোমার দুই ছেলে একটা করে উত্তর ঠিক বলেছে, দুজনের উত্তর জুড়লে দুটো উত্তরই সঠিক, কিন্তু সেটা তো কথা ছিল না। তবু অর্ধেকটা দিয়েছ বলে তোমাকে একটা উপায় বলে দিচ্ছি। তোমরা এখানে মাটি খোঁড়ো, করতে করতে বিরাট দিঘি তৈরি করো, সেই দিঘি তোমাদের খাওয়াবে। উপদেশ মতো দিঘি তৈরি হলো, দিঘিতে প্রচুর মাছও হলো। সে মাছ খেয়ে ওরা দিব্যি ছিল। কিন্তু এক রাত্রে বরুণদেব চলে এলেন বড় ছেলের স্বপ্নে। এসে খুব রাগ করলেন, তাকে পুজো না করে দিঘি কাটা হয়েছে বলে। আবার ছোট ছেলের স্বপ্ন দেখলো মেছো ভূত তিরিং বিরিং নাচছে, তাকে বাদ দিয়ে ওরা মাছ খাচ্ছে বলে। সকালে সব শুনে চাষি দুটো বেদি তৈরি করলো দিঘির ধারে। একটার ওপর বরুণদেবের মূর্তি এনে বসালো, অন্যটির ওপর মেছোভূতের মূর্তি, একেবারে মুখোমুখি। মুশকিল হলো সেই রাত থেকে চাষির ছেলে দুজনই মন খুব খারাপ, তারা আর স্বপ্ন দেখতে পাচ্ছে না। ধন্যবাদ। একটু বাচ্চা বাচ্চা হলেও এই গল্পটি একটু অন্য ধরনের। এরকম গল্প হয়তো আপনারা আগে শোনেননি, তাই শুনুন এবং আরও এইসব গল্প এনজয় করুন। আরও এরকম নতুন নতুন গল্প আমি আনতে চলেছি আমার চ্যানেলে। সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ওয়াক এন্ড টক উইথ সাত্ত্বিককে। লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট করে বলুন আপনার কেমন লাগলো। একটু বেশ অন্যরকম গল্প হয়েছে। আর সত্যি বলতে গিয়ে আমি নীল মানুষের গল্পটা শেষ করার কথা কিছুটা ভাবছি। হয়তো এর মধ্যেই একদিন আমি নীল মানুষের গল্পটার আর্ক 2 নিয়ে আসতে পারি। আর্ক 2-তে আমি শেষের অংশটা সত্যি শেষ করছি। ওখানে খুশি এবং অন্য অন্য ক্যারেক্টার যাদের ব্যাপারে আমি আলগোছ বলেছিলাম প্রথম অংশতে, আর কোয়ানে যেখানে শেষের দিকে আইসক্রিম এবং দুধ দিয়ে ওরা এক রকমের নতুন কায়দার জিনিস বানিয়েছিল, বরফ এবং দুধের মিশ্রণে আইসক্রিম, যা ভাবাই যায় না। নীল মানুষের শেষ অংশটি একটুখানি আমি এগিয়ে দিয়ে রাখছি। রণজয় এবার সত্যি সত্যি মানুষ হয়ে যাবে। রণজয় আর বিপদে থাকবে না। রণজয় এবার ফিরে যেতে পারবে নিজের বাড়িতে এবং তার বাবা, মা, দাদা, বৌদি, এমনকি চিত্রাও আবার তাকে সম্মান করবে। কিন্তু গুটলির কথা কিছু বলা যাচ্ছে না। এটুকু বলতে পারি, খুশি এবং হাসি যেই দুটো ফ্রক পরি মেয়েটি ছিল, তারা আসলেই অদ্ভুত ছিল। তারা কোনো এলিয়েন নয়, তারা সত্যিকারের মানুষ ছিল এবং তাদের বাবা একজন আর্মি জেনারেল, তাই তার কাছে সবসময় রিভলভার থাকতো। কিন্তু নীল মানুষের মাথার উপর ঠকানোর আগেই নীল মানুষ বুঝিয়ে দেয় যে তার গায়ে প্রচণ্ড জোর এবং তার গায়ে গুলির কোনো অভাব, তার গায়ে গুলির কোনো কিছুই লাগে না। ধন্যবাদ। বাকি গল্পটা পরের এপিসোডে আসছে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো এই অদ্ভুত গল্পটি। ধন্যবাদ।